আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অশ্রুসিক্ত জল। লেখনীতে আমি সাদিয়া, পর্ব ৪৯। আরমানের তো কিছুতেই ঘুম আসছে না। রাত অনেক হয়েছে, আকাশে চাঁদের দেখা নেই। হয়তো কিছু আগেই চাঁদটা তলিয়েছে। এখন চারিদিকটা অন্ধকার। অন্ধকারে হেঁটে বাড়ির পেছনের রাস্তা দিয়ে সোজা নদীর পাড়ে চলে আসলো। নদীর তীরে দাঁড়িয়ে আরমান নদীর ওপারে তাকিয়ে আছে, যেখানে রাত্রি বসেছিল। আরমান মনে মনে ভাবছে, স্বপ্নপুরীর মতো যদি আবার সেই মেয়েটা এখানে উপস্থিত হতো, তাহলে আমি স্বপ্নের দেশের রাজকুমার হয়ে আমার রাজকুমারীর সামনে গিয়ে দাঁড়াতাম। চোখের পলকে সেই জাদু মন্ত্রের মতো এসব ঘটনা ঘটে যেত। তবে জীবনটা তো আর কোনো সিনেমা না যে ভাবলেই কোনো কিছু সত্যি হয়ে যাবে। কল্পনার পর্দায় অনেক কিছুই চোখের সামনে ভেসে ওঠে, কিন্তু বাস্তবতা কবে তার রূপ নেবে। প্রথম দেখাতেই এই মেয়েটাকে আমি ভালোবেসে ফেলেছি। আমি কি কখনো ওকে ভালোবাসার কথা বলতে পারবো? আমাকে যে আমার মনের কথা ওকে বলতেই হবে। জানি না এক দেখাতে কি করে আমি কারো প্রেমে পড়তে পারি। জানা নেই চেনা নাই অপরিচিত একটা মেয়ে, হুট করে তাকে আমি ভালোবেসে ফেললাম। রাত গভীর থেকে গভীরতম হচ্ছে, কিন্তু আরমানের ভাবনার কমছে না। সে যেন রূপকথার রূপসাগরে ডুবে আছে। শূন্য মনে আবার নদীর ধার থেকে বাড়িতে ফিরে আসলো আরমান। গ্রীষ্মের ছুটি চলছে, রাত্রিও স্কুলে যাবে না, রাত্রির স্কুল বন্ধ। আঞ্জুমান বেগম রাত্রির হাতে একটা কলস দিয়ে বলল, যা গিয়ে নদী থেকে এক কলস পানি নিয়ে আয়। বাড়ির দুইটা পুকুর, একটা পুকুরের পানিও ভালো নেই, কেমন যেন শ্যাওলা ধরে শুকিয়ে একদম পানি পুকুরের তলদেশে চলে গেছে। গ্রামের অনেক লোকজনই নদীর পানি ব্যবহার করে। খুব সকাল সকাল পানি আনতে হয়, না হলে লোকজনের নৌকা লঞ্চ যাতায়াতের ফলে পানি একদম ঘোলা হয়ে যায়। সকালবেলা পানিটা একদম স্নিগ্ধ নীরব থাকে, খুব সকালে গেলেই কেবলমাত্র পরিষ্কার পানি মেলে। রাত্রি দেরি না করে কলসি হাতে নদীর ঘাটে চলে গেল। এক কলসি পানি উঠিয়ে কলসিটা এক সাইডে রেখে আবার মনের আনন্দে ঠান্ডা হাওয়ায় গা শীতল করে নিচ্ছে। সারাদিনের উত্তপ্ত রোদে এই ঠান্ডা বাতাস রাত্রি খুব বেশি মিস করে। সকাল বিকাল নদীর ঠান্ডা বাতাস প্রাণ ভরে গ্রহণ না করলে রাত্রির যেন চলে না। আরমান দাঁত ব্রাশ করছে, নদীর পাড়ে বসে হঠাৎ তার চোখ পড়ল নদীর ওই পারে। এ যেন মেঘ না চাইতে বৃষ্টি। কালকে রাতে এই মেয়েটার জন্য সে কত উতলা ছিল এক নজর দেখার জন্য, আর সেই মেয়েটা এখন তার চোখের সামনে, একটু দূরে কিন্তু চোখের সামনে তো আছে, দেখতে তো পাচ্ছে। আরমান জোরে বলে উঠল, এই আপনি ভালো আছেন? রাত্রি উত্তর দিল, জি আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি আমিও ভালো আছি। আচ্ছা, আপনি কি প্রতিদিনই নদীর ঘাটে বসেন? জি। ও আচ্ছা, কেন আজকে আপনি কি আবার মাছ ধরতে এসে আমার গায়ে কাদা ছেটাবেন? দুজনেই খলখলিয়ে হেসে দিল। গতকালের জন্য আমি খুবই দুঃখিত, আমি বুঝে শুনে দেইনি। রাত্রি আর কোনো কথা না বলে পাশে রাখা কলসিটি নিয়ে বাড়ির দিকে রওনা হলো। নদীর ওপার থেকে আরমান রাত্রির চলে যাওয়া দেখছে। কতটা দূরত্ব, তবুও যেন আরমানের মনে হয় রাত্রির পায়ের শব্দ তার কানে ছন্দ হয়ে বাজছে। গতকাল রাতে চাঁদনি আর জিসান ছাদে অনেক রাত পর্যন্ত গল্প করেছে। জিসান সকালে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি করে ফেলেছে। চাঁদনি কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, কারণ আঙ্কেল বাসায় আছে। শায়লা বেগমকে সকালের নাস্তা বানাতে সাহায্য করতে হবে। এত লোকের নাস্তা এক হাতে শায়লা বেগম কী করে বানাবে? তার উপর আবার কাজের লোকগুলো ছুটিতে আছে। রান্নাঘরে চাঁদনির উপস্থিতি দেখে শায়লা বেগম রেগে গেল। তুই কেন এত সকাল সকাল রান্নাঘরে আসতে গেলি? তোর পড়া আছে না? আরে মা, আমার তো এখন গ্রীষ্মের বন্ধ চলছে, আর এখন পড়া ভালো লাগে না। আমার তো ভালো লাগে আপনার সাথে গল্প করতে, আর গল্প করার সুযোগটা কোথায় বলেন? আপনি তো সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকেন, তাই ভাবলাম আপনাকে কাজে সাহায্য করি। গল্প হয়ে যাবে, সেই সাথে কাজে সাহায্যও হয়ে যাবে। ওরে আমার বুদ্ধিমতী পাক্কা বুড়ি, এত কথা কোথা থেকে শেখা হয়েছে শুনি? চাঁদনি নিচের দিকে মাথা দিয়ে মুচকি হাসছে আর রুটি বানাচ্ছে। আচ্ছা মা, আজকে রুটির সাথে কি তৈরি করা হবে? আঙ্কেল কি পছন্দ করে? রমজানের কথা উঠতেই শায়লা বেগমের মুখটা কেমন মলিন হয়ে গেল। তোর যা ইচ্ছা তাই তৈরি কর, উনি সবটাই খেতে অভ্যস্ত, কোনো কিছুই ওনার অপছন্দ না। চাঁদনি কয়েক রকমের হালুয়া তৈরি করেছে। শায়লা বেগম বলল, উনি সকালের নাস্তায় রুটির সাথে সবজির ডাল খেতে পছন্দ করে। তৈরি করতে বলল কিনা সেটা বিশেষভাবে বোঝা গেল না। চাঁদনি অনেক ধরনের সবজি কেটে সবজির ডাল রান্না করে নিল। সবাই নাস্তার টেবিলে বসে ওয়েট করছে। রমজানও টেবিলে চলে এসেছে। শুধুমাত্র শায়লা বেগম আর চাঁদনি ছাড়া বাকিরা নাস্তা শুরু করে দিয়েছে। জিসান শায়লা বেগমকে ডাকলো, আম্মু চাঁদনিকে নিয়ে নাস্তা করে যাও।
আমরা সবাই একসাথে নাস্তা করব। শায়লা যখন চাঁদনিকে নিয়ে নাস্তার টেবিলে এসে একসাথে নাস্তা করছে, পুরো সময় জুড়ে নীরবতা পালন করছে সবাই। হঠাৎ নীরবতা ভেঙে রমজান চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, বাড়িতে কে কে আছে তোমার? আমার নানা, ছোট বোন আর মা আছে। নানু কিছুদিন হলো মারা গেছে। ভেরি স্যাড। আর কেউ নেই? তোমার বাবা কি বেঁচে নেই? চাঁদনি প্রথমে শায়লা বেগমের দিকে, এরপর একবার জিসানের দিকে তাকালো। জি, মানে বেঁচে আছে। বেঁচে আছে, তাহলে বাবার কথা বললে না কেন? বাবার সাথে কি খুব বেশি অভিমান করেছো নাকি? নাকি তোমার বাবা তোমার মাকে ছেড়ে চলে গেছে? নাকি পিতার পরিচয় নেই? চাঁদনি একটু কর্কশ স্বরে বলে উঠল, পিতার পরিচয় আছে, কিন্তু আমি পিতার পরিচয় দিতে চাইনি। আমি ইচ্ছা করে পিতার থেকে দূরে থাকি। ব্যাস। আপনার আর কিছু জানার আছে? এই মেয়ে, এত রেগে যাচ্ছ কেন? মায়ের অবৈধ সন্তান নাকি? বাবা কোনোভাবে স্বীকৃতি দিচ্ছে না, এরকম কিছু হবে? ব্যাস আঙ্কেল, আর না। চাঁদনি নাস্তার টেবিল থেকে উঠে দ্রুত পায়ে উপরে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেছে। চাঁদনি কখনো কল্পনাতেও ভাবেনি এরকম কোনো প্রশ্নের সম্মুখীন তাকে হতে হবে। জিসান বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা, কেন তুমি চাঁদনিকে এভাবে অপমান করলে? এটা কিন্তু একদম ঠিক হয়নি। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গল্পটি ভালো লাগলে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।